সবগুলোর ব্যাখ্যাও দিয়েছিলাম, বাট আমি শেষে আপেক্ষিক তাপ সুপ্ত তাপ পড়াইছি, ওই রিলেটেড ম্যাথ করাইতে পারি নাই, একটু সময় সংক্ষেপের কারণে ওই রিলেটেড ম্যাথ করাইতে পারি নাই। তো আজকে আমরা ওই রিলেটেড একটা ম্যাথ করব, করার পর এই অধ্যায়ের চ্যাপ্টার আমরা ক্লোজ করে দেবো। প্রথম অধ্যায়ের আর কোনো পড়াশোনা নাই এবং প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের দাগাই দেবো। তো চলো শুরু করে দিই। দেখো, আমি আরেকটু রিভিশন দিয়ে নিতেছি যে আমি প্রথম লেকচারে কি কি টপিকস করাইছিলাম। আমি প্রথম লেকচারে আপেক্ষিক তাপ তোমাদের পড়াইছিলাম, মার্কার তো ভালো না, আপেক্ষিক তাপ পড়াইছিলাম এবং সুপ্ত তাপও পড়াইছিলাম। তো আপেক্ষিক তাপটা কি ভাইয়া? আপেক্ষিক তাপ হচ্ছে যে একক, আপেক্ষিক তাপটা ছিল যে, দেখো আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পড়ছিলাম যে আপেক্ষিক তাপ S = Q / M × Δθ, এটা আপেক্ষিক তাপের সূত্রে পড়ে আসি। আপেক্ষিক তাপটা হচ্ছে একক ভরের বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় যে আপেক্ষিক তাপ। এটা কিন্তু আমি গত লেকচারে বলছি, এই জন্য এটা এখানে বিস্তারিত বলতেছি না। তো এই আপেক্ষিক তাপকে S দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপ S = Q / M × Δθ, এটা আমি লিখে দিয়েছিলাম সূত্রটা, এবং এখানে দুইটা নোট লিখে দিয়েছিলাম যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় বাট অবস্থার পরিবর্তন হয় না। তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি হয় ভাইয়া? মার্কারগুলো এরকম সমস্যা করে কেন? আপেক্ষিক তাপের ক্ষেত্রে নোট দুটো ছিল যে তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয় বাট অবস্থার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয় না। হয় না। দেখো, আমি গত লেকচারে আপেক্ষিক তাপটা তোমাদেরকে পড়াইছি, আপেক্ষিক তাপের সূত্রও লিখে দিছি যে আপেক্ষিক তাপ S = Q / M × Δθ। এখানে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, এই যে কিউ হইতেছে গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, বর্জিত তাপ। M হচ্ছে বস্তুর ভর, আর Δθ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো আপেক্ষিক তাপের ক্ষেত্রে দুটো নোটও লিখে দিছিলাম যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় বাট অবস্থার পরিবর্তন হয় না, এই দুটো আমি নোটও লিখে দিছিলাম। এখন আমি আরেকটু এবার সুপ্ত তাপটাকে একটু রিভিশন দিয়ে নিতেছি। আপেক্ষিক তাপটাকে রিভিশন দিয়ে নিলাম তোমাদেরকে, এবার সুপ্ত তাপটাকে একটু রিভিশন দিয়ে নিতেছি। এগুলো কিন্তু আমরা প্রথম লেকচারে পড়ছিলাম, এগুলো কি মনে আছে? এই বিষয়গুলো আমাকে বলো তো ভাইয়া, এগুলো কি মনে আছে? একটু কমেন্ট করো তো। সুপ্ত তাপটা কি ভাইয়া? দেখো, সুপ্ত তাপের ক্ষেত্রে আমি সূত্র লিখে দিয়েছিলাম, সুপ্ত তাপ L = Q / M, অর্থাৎ একক ভরের বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে বলা হয় সুপ্ত তাপ বা লিন তাপ, যেটাকে ইংরেজিতে লেটেন্ট হিটও বলা হয়। এই সুপ্ত তাপের ক্ষেত্রে আমি সূত্র লিখে দিয়েছিলাম, সুপ্ত তাপ L = Q / M। তো এখানে এলটা কি ভাইয়া? এলটা হচ্ছে সুপ্ত তাপ, কিউটা কি ভাইয়া? গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, বর্জিত তাপ। এমটা কি ভাইয়া? এম মিন্স মাস, ভর, বস্তুর ভর। বস্তুর ভর। এবং আমি সুপ্ত তাপের ক্ষেত্রেও দুইটা নোট লিখে দিছিলাম, একটু কি মনে পড়ে এই নোটগুলা? যে সুপ্ত তাপের ক্ষেত্রে প্রথম নোটটা ছিল যে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা পরিবর্তন হয় না বাট অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়। এই নোটগুলো কিন্তু আমি লিখে দিছিলাম, এই নোটগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি এরপর ম্যাথ করাবো, আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ রিলেটেড ম্যাথ করাবো। তো সেই ম্যাথগুলোর জন্য কিন্তু এই নোট দুটো খুবই ইম্পর্টেন্ট, আপেক্ষিক তাপের এই নোটটা এবং সুপ্ত তাপের এই নোটটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমি গত লেকচারে পড়াইছি, এগুলো কিন্তু নতুন আলোচনা না, এই বিষয়গুলো আমি কিন্তু গত লেকচারে তোমাদের পড়াইছিলাম। তো এখন একটু ফোকাস করো। তো আপেক্ষিক তাপের ক্ষেত্রে বস্তু কতটুকু তাপ গ্রহণ করলো বা বর্জন করলো, এই কিউ এর মানটা আমরা এইভাবে বের করতে পারি না যে ভাইয়া কিউ = MS Δθ। দেখো, এই যে কিউটাকে যদি আমরা এই পাশে আনি,
এস এর সাথে এই নিচের সংখ্যাটা আর গুণন করে দিলে আমরা কিউ এর মান পেয়ে দেবো, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো এখানে কিউটা কি ভাইয়া, গৃহীত বা বর্জিত তাপ। তো একটা বস্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে সেটা কতটুকু তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তার কিউ এর মানটা আমরা এই ফর্মুলার সাহায্যে বের করবো, এম এস ডেল থিটা। এই ফর্মুলাটা কিন্তু একটু মাথায় রাখিও। এই ফর্মুলা কই থেকে আসে, জাস্ট এই ফর্মুলা থেকে আমি আর গুণন করে কিউ এর মানটা বের করে নিছি। এবার সুপ্ত তাপের ক্ষেত্রে দেখো তো, সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তুরা কতটুকু তাপ গ্রহণ করতেছে বা বর্জন করতেছে, এই কিউ এর মানটা আমরা এভাবে বের করতে পারি না, কিউ ইজ ইকুয়াল টু এম এল। আর গুণন করে দাও, এটার সাথে যদি তুমি আর গুণন করে দাও কিউ এর মানটা পেয়ে যাবা, কিউ ইজ ইকুয়াল টু এম এল। তো এখানে কিউটা কি ভাইয়া, সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তু কতটুকু তাপ গ্রহণ করতেছে বা বর্জন করতেছে তার পরিমাপ, কিউ ইজ ইকুয়াল টু এম এল। এই সূত্রটার সাহায্যে আমরা সুপ্ত তাপের ক্ষেত্রে একটা বস্তু কতটুকু তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তার পরিমাণটুকু বের করতে পারবো। জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ এগুলো আমি কিন্তু গত লেকচারে বলছিলাম তোমাদের। তো এই টপিক্সটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এবার ম্যাথ করাবো, ম্যাথের ক্ষেত্রে এইটা কিন্তু লাগবে, স্ক্রিনশট দিয়ে নাও। রেডি? আমি একটু সামনের দিকে যাই, এবার একটু ম্যাথ করি, এই টপিক্সটা রিলেটেড ম্যাথ করে আমরা এই অধ্যায়টাকে বিদায় জানাই। তো চলো শুরু করে দেই, আমি এটাকে মুছে দিতেছি। এই অধ্যায়ের তাপমাত্রার যে এক স্কেল থেকে আরেক স্কেলে কনভার্ট, ওই ম্যাথ আমি করাইছি এবং আজকে একটা ম্যাথ করাবো, সেই ম্যাথটা করাইলে এই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার, এই অধ্যায় থেকে আর কোনো টাইপ ম্যাথ আসে না। তো দেখো ওইটা দাও তো একটু মুছবো, দেখা যায় না ভালো করে। আমি একটা ম্যাথ লিখে দিতেছি, এই ম্যাথটা করে আমরা এই অধ্যায়টাকে বিদায় জানাবো। ডান ভাইয়া, ডান ভাইয়া। তো চলো শুরু করে দিই। -10°C তাপমাত্রার 20 গ্রাম বরফকে, -10°C তাপমাত্রার 20 গ্রাম বরফকে 100°C এর বাষ্পে পরিণত করতে 100°C এর বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? তো এর পাশাপাশি আমাদের কিছু ডাটা দেওয়া আছে, যেমন পানির আপেক্ষিক সুপ্ত তাপের ভ্যালু দেওয়া আছে। পানির সুপ্ত তাপ, সুপ্ত তাপকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? এল দ্বারা প্রকাশ করা হয়। তো পানির সুপ্ত তাপ এল এর ভ্যালু দেওয়া আছে এখানে কোশ্চেনে, ডাটা এগুলোর ভ্যালু দেওয়া আছে 540 ক্যালোরি পার গ্রাম। এবং আরো দেওয়া আছে যে বরফের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? এস দ্বারা প্রকাশ করা হয়। বরফের আপেক্ষিক তাপের ভ্যালু দেওয়া আছে 0.5। এবং আরেকটা ডাটা দেওয়া আছে যে বরফ গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপকে এল দ্বারা প্রকাশ করা হয়। বরফ গলনের সুপ্ত তাপের ভ্যালু দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। দেখো আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা আপেক্ষিক তাপ সুপ্ত তাপ পড়লাম, ওই রিলেটেড একটা ম্যাথ পড়বো। সেই ম্যাথটা হচ্ছে যে -10°C তাপমাত্রার 20 গ্রাম বরফকে 100°C বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন, সেই তাপের পরিমাণটা বের করতে বলতেছে। এবং এর পাশাপাশি কিছু আমাদের কোশ্চেনের ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলোকে আমি সাইডে লিখছি। এখন একটু ফোকাস করো। আমরা 9-10-এ একটা অধ্যায় পড়ছিলাম কেমিস্ট্রির, সম্ভবত দ্বিতীয় অধ্যায় নাহলে তৃতীয় অধ্যায়, অধ্যায়ের নামটা ছিল পদার্থের অবস্থা ও পরিমাপ, সম্ভবত পদার্থের অবস্থা ও পরিমাপ এই অধ্যায় ছিল। তো ওইখানে একটা গ্রাফ দেখছিলাম ভাইয়া, এটা এক্স অক্ষ, ওইটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে তাপমাত্রা। তো ওইখানে একটা গ্রাফ দেখছিলাম যে -10°C এর বরফকে যদি আমরা তাপ দেই, সর্বপ্রথম সেটা
এইভাবে যে 0 ডিগ্রির বরফে পরিণত হবে। এরপর এটাকে তাপ দিলে ওইটা 0 ডিগ্রির আস্তে আস্তে পানিতে পরিণত হবে। এরপর ওইটাকে যদি আমি আরো তাপ দেই তাহলে সে তাপ শক্তি গ্রহণ করে তার তাপমাত্রা বৃদ্ধি করতে করতে 100 ডিগ্রির পানিতে পরিণত হবে। এবং ওইটাকে আরো তাপ দিলে ভাইয়া এক সময় দেয়া সেটা 100 ডিগ্রির বাষ্পে পরিণত হবে। 9-10 কিন্তু আমরা এই গ্রাফটা দেখছি। আমরা যদি -10 ডিগ্রি সেলসিয়াসে এই দেখো এই গ্রাফটা কিন্তু চেনা জানা, আমাদের কাছে চেনা পরিচিত এই গ্রাফটা। এই গ্রাফটা কিন্তু আমরা 9-10 দেখছি, কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় সম্ভবত ছিল। তো -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে যখন তুমি তাপ দিবা তখন কি করবে? বরফকে তাপ দিলে বরফ তাপ শক্তি গ্রহণ করবে, গ্রহণ করে কি করবে ভাইয়া? ওর তাপমাত্রা বৃদ্ধি করবে। তো ও তাপমাত্রা বৃদ্ধি করলো, বৃদ্ধি করতে করতে 0 ডিগ্রিতে পৌঁছালো। এখন 0 ডিগ্রির বরফে পরিণত হলো। এখন এটাকে যদি তুমি আরো তাপ দাও তাহলে কি হবে? ও তাপ শক্তি গ্রহণ করবে, বাট ওর তাপমাত্রা বৃদ্ধি করবে না। কেন? ও এখান থেকে গলা শুরু করতেছে। তো গলতে যখন শুরু করবে অবশ্যই তার তো একটা শক্তির প্রয়োজন। তো তুমি যে শক্তিটা দিছো, তাপ শক্তিটা দিছো, তার সম্পূর্ণটা সে গলার কাজে ব্যবহার করতেছে, বরফ থেকে পানি হওয়ার কাজে ব্যয় করতেছে। এই জন্য সে তার তাপমাত্রা বৃদ্ধি করতেছে না, বাট সে গলতে 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 এক পর্যায়ে 0 ডিগ্রির পানিতে পরিণত হলো। এরপর যখন 0 ডিগ্রির পানিটাকে তাপ দিবা সে তাপ শক্তি গ্রহণ করবে, গ্রহণ করে ওর তাপমাত্রা বৃদ্ধি করতে করতে 100 ডিগ্রির পানিতে এবার পরিণত হবে। এখন 100 ডিগ্রির পানিকে যদি তুমি তাপ দাও সে পানিটা কি করবে? ওর তাপমাত্রা বৃদ্ধি করবে না, বাট ও 100 আস্তে 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 পানিটা বাষ্প হওয়া শুরু করবে। বাষ্প হইতে 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 এক পর্যায়ে 100 ডিগ্রির বাষ্পে পরিণত হয়ে যাবে, এরপর সে উইরা যাবে। তো এই গ্রাফটা কিন্তু আমরা 9-10 দেখছিলাম। এই গ্রাফটা কিন্তু আমরা 9-10 দেখছিলাম। তো দেখো এই গ্রাফটাকে আমি জাস্ট থিওরিগতভাবে এখানে লিখবো। এই গ্রাফটাকে আমি থিওরিগতভাবে লিখবো ভাই, এই গ্রাফটাকে আমি থিওরিগতভাবে এখানে লিখবো। প্রথমে কি করছো? -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে তাপ দিয়া 0 ডিগ্রির বরফে পরিণত করছো। তো জাস্ট আমি ওইটাই কাজটা করি যে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে আমরা তাপ দিছি, তাপ দিয়া 0 ডিগ্রির বরফে পরিণত করছি। 0 ডিগ্রির বরফ, বরফ আচ্ছা এখানে লিখে দিই বরফ, এখানেও বরফ। এরপর ভাইয়া 0 ডিগ্রি বরফে তাপ দেওয়ার ফলে সেটা 0 ডিগ্রির পানিতে পরিণত হয়েছে। এরপর 0 ডিগ্রির পানিতে পরিণত হয়েছে। এখন ওটাকে আরো তাপ দিছি, সে 100 ডিগ্রির পানিতে পরিণত হয়েছে। বাট আমাকে পরিণত করতে হবে কি ভাইয়া? দেখো তো 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে হবে, তাহলে এটাকে আরো তাপ দিতে হবে। তাপ দিলে এক পর্যায়ে সেটা 100 ডিগ্রির বাষ্পে পরিণত হবে। জাস্ট এই গ্রাফটাকে ভাইয়া আমি এইখানে লিখছি যে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি, -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, এবার 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির বাষ্প। এই গ্রাফটাকে আমি থিওরিগতভাবে এইখানে লিখছি। এখন এটা আমি মুছে দিতেছি, এই গ্রাফটা আমি মুছে দিতেছি। দেখো এখন একটু ফোকাস করে এখানে একটু ফোকাস করতো ভাইয়া। দেখো বরফটার তাপমাত্রা ছিল -10 ডিগ্রি, এখন হয়ে গেছে ভাইয়া কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে তার তাপমাত্রার পরিবর্তন ঘটছে কি না ঘটে নাই বলো তো আমাকে দেখি? অবশ্যই ঘটছে। আগে তাপমাত্রা ছিল -10 ডিগ্রি, এখন হয়েছে 0 ডিগ্রি। দেখো তো আগেও ছিল বরফ, এখনও আছে বরফ। তো এর তাপমাত্রার পরিবর্তন হয়েছে, বাট অবস্থার পরিবর্তন হয় নাই। তাপমাত্রার পরিবর্তন হয় বাট অবস্থার পরিবর্তন হয় না। সেক্ষেত্রে বস্তুরা যে তাপ গ্রহণ করে সেই তাপটাকে কি বলা হয় বলো তো দেখি? বলো, আমি একটু আগে বলছি কিন্তু আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ এই জন্য পড়াইছি। আপেক্ষিক তাপের ক্ষেত্রে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় বাট অবস্থার পরিবর্তন হয় না। আগেও ছিল বরফ, এখনো বরফ, তাপমাত্রা আগে -10 ডিগ্রি, এখন হয়েছে 0 ডিগ্রি। তো এখানে কি তাপ কাজ করতেছে? আপেক্ষিক তাপ কাজ করতেছে। তো তুমি এখানে যে তাপ শক্তিটা সরবরাহ করছো সেই তাপ শক্তির সরবরাহের পরিমাণটা কত হবে বলো তো দেখি? আপেক্ষিক তাপের ক্ষেত্রে সরবরাহিত তাপের পরিমাণটা কি হবে? ms ডেল থিটা, আমরা একটু আগে শিখেছি সূত্র। তো এই যে -10 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির বরফে পরিণত করতে সরবরাহকৃত তাপ শক্তি Q1 এর পরিমাণ, এটাকে ধরলাম Q1, যার ভ্যালু হচ্ছে ms ডেল থিটা। এখন একটু এখানে ফোকাস করো। এই 0 ডিগ্রির বরফ থেকে এরপর 0 ডিগ্রির পানিতে পরিণত হয়েছে। এখন এখানে একটু ফোকাস করো তো, বস্তুর তাপমাত্রা আগেও 0 ছিল, এখনও 0, বাট আগে এই যে বরফ ছিল আগে, এখন পানিতে। তাহলে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। আমি কিন্তু বলছিলাম সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তুর
তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়, বরফ থেকে পানি, কঠিন থেকে তরল। তাহলে যেহেতু এখানে সুপ্ত তাপ কাজ করতেছে, তো সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তুটাকে কতটুকু তাপ দিছি, এই তাপ শক্তির পরিমাণটা বের করার ফর্মুলার কোনটা ভাইয়া? কিউ ইজ ইকুয়াল টু এম এল। এই যে এই সূত্র শিখাইছিলাম কিন্তু তোমাদেরকে একটু আগে, তো দেখালাম এই সূত্র। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ধরলাম কিউ টু পরিমাণ তাপ শক্তি নিছে, তাপ শক্তি আমি দিছি, যার পরিমাণটা হচ্ছে এম এল পরিমাণ। এখন আমরা সূত্র খাটে বের করবো এগুলো। এবার একটু ফোকাস করো, এইখান থেকে এইখানে বস্তুর তাপমাত্রা চেঞ্জ হয়েছে, বাট অবস্থা আগেও ছিল পানি, এখনো পানি। তাপমাত্রা আগে ছিল 0, হয়েছে 100, তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, বাট অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। তাপমাত্রার পরিবর্তন ঘটে, বাট অবস্থার পরিবর্তন ঘটে না। এটা কোন তাপের কারণে? সুপ্ত তাপের কারণে, আপেক্ষিক তাপের কারণে। তো আপেক্ষিক তাপের ক্ষেত্রে বস্তু কতটুকু তাপ শক্তি গ্রহণ করতেছে বা বর্জন করতেছে, তার পরিমাণটা কিরকম কি হবে ভাইয়া? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই সূত্রের সাথে আমরা বের করব, একটু আগে তো সূত্র শিখাইছি, তো এটাকে ধরলাম কিউ থ্রি। একইভাবে এইখান থেকে এইখানে বস্তুটা দেখো তো, তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই, বাট অবস্থার পরিবর্তন ঘটছে। তো তাপমাত্রার পরিবর্তন ঘটে না, বাট অবস্থার পরিবর্তন ঘটে কার কারণে? সুপ্ত তাপের কারণে। আমি নোট লিখে দিছিলাম, নোটগুলো ভালোভাবে দেখবা। তো এই সুপ্ত তাপ এখানে কাজ করতেছে। তো সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তু কতটুকু তাপ শক্তি গ্রহণ করলো বা বর্জন করলো, তার পরিমাণটা কিরকম হবে? কিউ ইজ ইকুয়াল টু এম এল। এই সূত্রের সাহায্যে আমরা বের করব। তো এটাকে ধরলাম কিউ ফোর। এই জিনিসটা আমরা বুঝছি কিনা আমাকে বলো তো। হ্যাঁ, অনেকে বুঝছে ভাইয়া সুপ্ত তাপ, অনেকে বলতেছে সুপ্ত তাপ আপেক্ষিক তাপ। জি, আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি বিষয়গুলো। যে অনেকগুলো ভাইয়া কমেন্ট করতেছে যে বুঝছে বুঝছে। সাইফুজ্জামান সিএম বলছে বুঝছে, নুসরাত জাহান বলছে বুঝছে, সবাই কমেন্ট করতেছে বুঝছে। তো এটা যেহেতু বুঝছে, আমরা একটু সামনের দিকে আগাই। -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে একবারে তাপ দিয়ে 100 ডিগ্রি বরফে পরিণত করা সম্ভব না। একটু আগে গ্রাফে দেখাইছি, কিছু ধাপে ধাপে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে হয়। সেই ধাপগুলো হচ্ছে এগুলো, এই যে এর ধাপগুলোর মাধ্যমে সে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হবে। তো এইখান থেকে এইখানে তাপ শক্তির পরিমাণ বের করার এইটা সূত্র, কারণ এখানে আপেক্ষিক তাপ কাজ করতেছে, এখানে সুপ্ত তাপ কাজ করতেছে, এখান থেকে এখানে আপেক্ষিক তাপ, এখান থেকে এখানে সুপ্ত তাপ। জাস্ট নোটগুলো পড়বা, এগুলো কোনো বের করার ব্যাপারই না। এবার একটু ফোকাস করো, আমরা বের করতে চাই ভাইয়া টোটাল কতটুকু তাপ শক্তি সরবরাহ করা লাগছে আমাকে। এই -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে টোটাল কতটুকু তাপ শক্তি সরবরাহ করা লাগছে, তার পরিমাণটা বের করতে চাই। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? এই তাপ শক্তি, এতটুকু তাপ শক্তি, এতটুকু তাপ শক্তি, এতটুকু তাপ শক্তি, এগুলোর সমষ্টি হবে আমাদের টোটাল তাপ শক্তি। তাহলে এই সবগুলোর সমষ্টিকে আমি ধরলাম কিউ। তো এই কিউ এর মানটা হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 এর যোগফলই হচ্ছে আমাদের টোটাল সরবরাহকৃত তাপ শক্তি। ওটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করছি। এখন এই Q1 এর মান কত? ms। Q1 এর মান কিভাবে বের করবো? ms ডেল থিটা, এই সূত্র প্রয়োগ করে। তো আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে তোমাদের করাইতেছি, দেখো। তো আমরা Q1 বের করব কিভাবে? ms ডেল থিটার মাধ্যমে। এটা হচ্ছে মোট তাপ শক্তি, মোট তাপ শক্তি, এটাকে কিউ দ্বারা প্রকাশ করছি। আমরা Q1 এর ভ্যালু বের করব এই সূত্রের সাহায্যে, ms ডেল থিটা। m এর ভ্যালু কত ভাইয়া দেখো তো? m এর ভ্যালু কত? 20 গ্রাম। s কি ভাইয়া? আপেক্ষিক তাপ। তো -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রির বরফে 0 ডিগ্রি বরফে পরিণত হয়েছে। তাইলে এটা কিসের ভাইয়া? বরফের আপেক্ষিক তাপ। দেখো, বরফের তাপমাত্রার পরিবর্তন ঘটছে, বাট অবস্থার পরিবর্তন ঘটে নাই। এটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। বরফের আপেক্ষিক তাপের ভ্যালু কত দেওয়া আছে? 0.5। অ্যান্ড ডেল থিটা মানে কি ভাইয়া? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনটা কিভাবে বের করব? শেষ থেকে আদি তাপমাত্রা যদি বাদ দেই, তাহলে আমি তাপমাত্রার পরিবর্তন পেয়ে যাব। শেষ তাপমাত্রা কত ভাইয়া? 0। এখান থেকে এইখান থেকে এইখানে শেষ তাপমাত্রা কত? 0। আদি তাপমাত্রা কত ভাইয়া? শেষ মাইনাস আদি তাপমাত্রা -10। জাস্ট এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে জানাও। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখবা যে 100 ক্যালোরি বেরাইছে। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি ডিরেক্ট বসে দিতেছি। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 100 ক্যালোরি। এবার আমরা Q2 এর ভ্যালু বের করব। Q2 সমান ভাইয়া কি? ml। m এর ভ্যালু কত ভাইয়া? ভরের ভ্যালু কত? বস্তুর ভরের ভ্যালু হচ্ছে 20 গ্রাম। l কি ভাইয়া? সুপ্ত তাপ।
কিসের সুপ্ততাপ? বরফ গলনের সুপ্ততাপ, বরফ গলনের সুপ্ততাপ। বরফ এই দেখো 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানিতে পরিণত হইতেছে। তো বরফ গলতে শুরু করে 0 ডিগ্রি থেকে। তো বরফ গলনের সুপ্ততাপের ভ্যালু কত দেওয়া আছে দেখো, বরফ গলে পানিতে পরিণত হয়েছে, এখান থেকে বরফ গলে পানিতে পরিণত হইতেছে। তো বরফ গলনের সুপ্ততাপের ভ্যালু দেওয়া আছে কত ভাই? কোশ্চেনে দেখো 80 ক্যালোরি পার গ্রাম। একটু ক্যালকুলেশন করো, এখানে একটু ক্যালকুলেশন করলে 2 টা 0 8 2 16 1600 ক্যালোরি বেরাবে। যে অনেকে বলছে যে 100 ক্যালোরি। হ্যাঁ, এবার আমরা Q3 এর মান বের করব। আমার কাছে যেহেতু জায়গা নাই আমি এই সাইডে দেখাই দিছি। Q3 এর মান বের করব। Q3 এর ফর্মুলা কি? ms ডেল থিটা। m এর ভ্যালু কত ভাইয়া? 20 গ্রাম। s কি ভাইয়া? আপেক্ষিক তাপ। এটা কিসের আপেক্ষিক তাপ? পানি থেকে পানিতে পরিণত, পানি থেকে পানিতে যাইতেছে, মানে পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপের ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে পানির আপেক্ষিক তাপ এর ভ্যালু হচ্ছে 1। পানির আপেক্ষিক তাপ এস এর ভ্যালু হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস। এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। কোশ্চেনে এগুলো ডাটা দেওয়া থাকলে ভালো, কোশ্চেনে যদি না দেওয়া থাকে তোমাদের এইগুলো মুখস্থ করতে হবে। এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1 ইন্টু ডেল থিটা, মানে কি? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনকে কিভাবে বের করবো ভাইয়া? এখান থেকে এই পর্যন্ত শেষ থেকে আদি তাপমাত্রা বিয়োগ দিব। শেষ হচ্ছে 100, আদি তাপমাত্রা হচ্ছে 0। অ্যান্ড ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 2 1 2 3টা 0 ক্যালোরি, 2000 ক্যালোরি। একজন বলছে সূত্র বুঝি না, Q1 এ ms, Q2 এ ml। তুমি মনে হয় একটু দেরিতে ক্লাসে জয়েন করছো, তাছাড়া তো না বোঝার কথা না। নোটগুলো দেখে নিও, আমার ক্লাসটা শেষ হলে আরেকবার রেকর্ড দেখে নিবা, নাহলে তো সবাই তো বলছে বুঝছি। এবার একটু ফোকাস করো। Q4 এর ভ্যালু হচ্ছে ml। এখন m বস্তুর ভর, বস্তুর ভরের মান কত ভাইয়া? 20 গ্রাম। l কি ভাইয়া? পানির বাষ্পীভবন। দেখো পানি থেকে বাষ্পে পরিণত হয়েছে, তো পানি বাষ্পীভবনের এল মিনস সুপ্ততাপ। পানি বাষ্পীভবনের সুপ্ততাপের মান কত দেওয়া আছে দেখো, পানির সুপ্ততাপের মান হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। এখানে বাষ্পীভবন লেখাটা ভুলে গেছি, তোমরা বাষ্পীভবন লিখে দিও। পানির বাষ্পীভবনের সুপ্ততাপের ভ্যালু হচ্ছে 540। এখন এখানে একটু ক্যালকুলেশন করে দিবা, ক্যালকুলেশন করলে দাঁড়াবে, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 10,800 ক্যালোরি। তাইলে আমরা পাইলাম Q1 এর মান পেয়ে গেলাম, Q2 এর মান পেয়ে গেলাম, Q3 এর মান পেয়ে গেলাম, Q4 এর মান পেয়ে গেলাম। এখন এই সবগুলো যদি আমি এই সূত্রে বসাই, তাহলে আমি সবগুলো যদি এখানে বসাই, তাহলে আমি টোটাল বা মোট তাপ Q এর মানটা পেয়ে যাব। আমি বসে দাও, Q1 এর মান কত? 100। Q2 এর মান কত ভাইয়া? 1600। Q3 এর মান কত ভাইয়া? 2000। Q4 এর মান কত ভাইয়া? 10,800। 10,800। এখন এটা বসে দিয়ে ক্যালকুলেশন করে দাও, যেটা রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে আনসার। এটা ক্যালকুলেট করলে 14,500 সম্ভবত বেরোয়, 14,500 ক্যালোরি। এটা হচ্ছে অ্যান্সার। তুমি এটাকেও অ্যান্সার দিতে পারো, অথবা এখানে এই যে ক্যালোরিটাকে কিলো ক্যালোরিতে কনভার্ট করতে পারো। কিলো মানে 1000, এখন এইটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ দিই, এই সংখ্যাটাকে 14,500, তাহলে অ্যান্সারটাকে আমার কিলো ক্যালোরিতে দিয়ে যাবে। তুমি এটাকে অ্যান্সার দিতে পারো, অথবা এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ দিই, তাহলে দাঁড়ায় যে 14.5 কিলো ক্যালোরি। আই হোপ এই অঙ্কটা আমরা বুঝছি।